এই হাত ধরা, পাও ধরা, বুকে জড়ায় দেওয়া, খেতে নামা, কাদা মাখা, যত বাটপারি আছে আমাদের ক্যাম্পেইনে, কোনো ইস্যুজ নাই, খালি ইমোশনাল ব্ল্যাকমেইলিং আছে। দাড়ি টুপি রাখবে, দাড়ি বড় করবে, জুব্বা পরবে, হজ করে আসবে, ওমরা করে আসবে, টুপি লাগাবে, সারা বছর যত বদমাইশি মাগিবাজি করবে, ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে। এই বদমাইশি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে এগুলো দিয়ে। বাংলাদেশ ২ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, যেই বন্দোবস্তের ভিত্তিতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ফিরে আসবে না, যার মধ্য দিয়ে বারে বারে হাসিনা এরশাদের মতো হিটলারের বঙ্গীয় সংস্করণগুলো আমাদেরকে যেন দেখতে হবে না, এমন একটা বন্দোবস্ত চাই। আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জেলাতে সফর করি প্রচুর, আমি দেয়াল লিখনগুলো খুব মনোযোগ সহকারে পড়বার চেষ্টা করি, এবং কোনো দেয়াল লিখনে আমার চোখে পড়ে নাই যে ছেলেমেয়েরা, তরুণরা লিখেছে যে অবিলম্বে নির্বাচন দেন। অতএব এই যে দুটা ডায়ামেট্রিকলি ডিফারেন্ট অ্যাসপিরেশন আমাদের দুটো অংশীজনের কাছ থেকে এসছে, এটা কিন্তু বাংলাদেশের সমাজের যে জেনারেশনাল শিফট হচ্ছে এবং একটা সুনামি আসছে আমাদের রাজনীতিতে, এটা খুব পরিষ্কার করে দিচ্ছে। তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে যে আসলে সে পুরো বাংলাদেশকে ধারণ করতে পারছে কিনা। সে কি পাওয়ারফুল ল্যান্ডলর্ড গ্রাউন্ডদেরকে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যানদেরকে বেশি প্রেফার করছে, না তারা আগামী দিনের পাওয়ারফুল কোয়ার্টারকেও তারা কেয়ার করছে, তারা কনসিডারেশনে নিচ্ছেন। তো সেই বাস্তবতায় হচ্ছে যে ওসমান কারেক্টলি বলেছে যে নির্বাচনী আলোচনাটা কেমন যেন পুশ করে ফ্রন্টে দিয়ে দেওয়া হয়েছে। সংস্কার, বিচার এবং তারপর অফকোর্স নির্বাচন, এই সরকারের একটা এক্সিট রুটের জায়গাই তো হলো নির্বাচন, এর বাইরে তো কোনো আলাপই থাকতে পারে না। তো এই জায়গাটা কেন, এটা কি শুধু পুরাতন রাজনৈতিক দলের ফেইলিয়ার অথবা এজেন্ডা, না নতুনদেরও এখানে ফেইলিয়ার আছে? যারা এখানে নতুনদেরকে প্রতিনিধিত্ব করছেন, নতুনরা কি আসলে সবাইকে নিয়ে কাজ করতে পারছে? নতুনরা কি আসলে বিভাজিত হয়ে যায় নাই? নতুনরা কি অপরায়ণের রাজনীতি করে নাই? যেই অপরায়ণের রাজনীতিকে আমরা আদারিং করবার পলিটিক্সকে আমরা গত 53 বছর ধরে বিভিন্ন বংশ, গোষ্ঠী এবং রাজনৈতিক দলকে ব্লেম করে আসছি, যেই চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশি করবার দায় আমরা রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে দিচ্ছি, নতুনরা কি সেই তদবির, বাণিজ্য, দুর্নীতি, লুটপাট কি করছে না? তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন? তাদের এপিএসটা কি শত শত কোটি টাকার লেনদেন করছেন না? আমরা কি এগুলো খবর পাচ্ছি না? জানি তো এগুলো। অতএব প্রশ্ন হচ্ছে যে যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন তারাই তো আসলে পুরাতন বন্দোবস্তে ইতিমধ্যে হারিয়ে গেছেন। তো যারা ইতিমধ্যে পুরাতনের কয়লা গায়ে মেখে ফেলেছেন তারা নতুন বন্দোবস্ত দিতে পারবেন কিনা সেই তর্কও তুলতে হবে। কারণ 24 হচ্ছে এমন একটা জায়গা যে কোনো তর্ককে এখন আর নিষিদ্ধ করা যাবে না, কোনো তর্ককে এখন আর ফেলে দেওয়া যাবে না। কারণ আমরা এখন কালো কোট পরা পেঙ্গুইনদের রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি না। আমাদের এই জমিদারি হচ্ছে জনগণের জমিদারি, যেই জমিদারিটা শত শত হাজার হাজার বছর ধরে এই জনপদে ছিল। তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন সরকারকে তার এই যে প্যাকেজ প্রায়োরিটিস, সংস্কার, বিচার এবং নির্বাচন, সেই আলোচনার মধ্যে থাকতে হবে তাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের টপিকের আলোচনা যে কোন নির্বাচন আগে হবে, নির্বাচনের আওয়াজ যখন আসবে। দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনের আওয়াজের আগে নির্বাচনের সংস্কার কাঠামোটা আগে আলোচনা করতে হবে নির্বাচনের আগে। কারণ আমরা যেখানে যেখানে সংস্কারের দাবি তুলেছি অথবা তুলব, অথবা যে সংস্কার বাংলাদেশ রাষ্ট্র তুলেছে গত অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেখানে নির্বাচন একটা বড় জায়গা। আমাদের দলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যারা সংস্কার কমিশনে আছেন তাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়েছি। স্যাডলি অনেকগুলোই আমরা দেখেছি তারা ইগনোর করেছেন। তারা গত পুরাতন আমলের সেই লুটপাটের ইলেকশনটা জারি রাখার জন্য কিছু কাটপেস্ট প্রস্তাবনা দিয়েছেন। দেখেন, বেশ কিছু আমার আগের বক্তারা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনের যে লুটপাটটা হয় সেখানে দুইটা জায়গাতে মেইনলি নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয়। একটা হচ্ছে আপনার প্রার্থিতা বাছাই, আপনি দল কিভাবে কাকে প্রার্থী হিসাবে নমিনেশন দিচ্ছে, এইটা মোটা দাগে একটা বড় জায়গা যেখানে দুর্নীতি, লুটপাট এবং হিউজ
হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়। দ্বিতীয় জায়গা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা আসলে কিভাবে অপারেট করা হয়। এখন দেখেন, আমরা সবাই জানি যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান হবার জন্য আপনার কোটি কোটি টাকা দলগুলোকে দিতে হয়েছে এর আগে, এবং এটা যে আগামীতে দিতে হবে না তার কোনো নিশ্চয়তা, চরিত্রের পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না। নিশ্চিত দিতে হবে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হইল বিজয় মাল্লা। তো এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরও বেশি হবে এখানে, কারণ এখানে আর কোনো কম্পিটিশনই নাই। টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন, এটাই ধরে নেওয়া হবে। তাহলে সেইখানে দলগুলোর ভিতরে এত এত সংস্কারের ভিড়ে দেখবেন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নিজেদের ভিতরকার আভ্যন্তরীণ সংস্কারের আলাপ নাই। যারা বলছে যে আমরা এত দফা দিয়েছি, তত দফা দিয়েছি, আমরা এই সংস্কার চাই, সেই সংস্কার চাই, তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র, নেতা নির্বাচন, সমালোচনা, সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না। তারা সংবিধানের আর্টিকেল 70 নিয়ে খুবই কনসার্ন, তারা এটা সংশোধন করবেন, কিন্তু তার দলের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল 70 রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না। তাহলে দলের ভিতরে আর্টিকেল 70 রেখে রাষ্ট্রে, সংবিধানে আপনি আর্টিকেল 70 কিভাবে বদলাবেন? এটা তো সিম্পলি প্র্যাকটিক্যাল না। দলের ভিতরে যারা গণতন্ত্রের চর্চা করেন না, তারা রাষ্ট্রে ক্ষমতায় রাষ্ট্রকে কিভাবে গণতন্ত্র দেবেন? দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না, নেতাকর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না, তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে, বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে, অ্যাকোমোডেট করবে? দলের ভিতরে থেকে যারা লুটপাট, চুরি, চামারি, দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই, তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি, চুরি, চামারি, লুটপাট বন্ধ করবেন? তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার, সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি, অলমোস্ট কোনো রাজনৈতিক দলের, বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি, আমরা দেখেছি তারা বিশ্বাস করে না, নিজেরাই মন খুলে বলেছে যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে। তাদের দলের নেতারা যারা সৎ, যারা আন্তরিক, তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো সংস্কার হবে না। দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের। এটাই হলো 24 পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত। আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে। দ্বিতীয় জায়গা দেখেন যে আপনার মনোনয়ন হয়ে গেল, এখন ইলেকশন ক্যাম্পেইন। আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশনকে দিয়ে অপারেট করেন, স্পন্সর করেন। ইলেকশন ক্যাম্পেইনে মোটা দাগে কয়েকটা খরচ আছে। একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয়, ব্যানার করতে হয়, ফেস্টুন করতে হয়, লিফলেটিং করতে হয়, এই রোড শো করতে হয়, ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ, গুন্ডা পান্ডা, ড্রাগ এডিক্ট, বিড়িখোর, মদখোরগুলোকে নিয়ে মিছিল মিটিং করা লাগে। এবং কয়েকদিন পর এমনও হইতে পারে যে আমাকেও দেখবেন এগুলো করতেছি। সিম্পলি এটাই রিয়েলিটি, যে আমি 100 মোটরসাইকেল নিয়ে রোড শো করতেছি, আমার এখন টাকা নাই বলে করতে পারতেছি না। ইলেকশনে নামলে এগুলো আমারও করতে হবে। তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা হইতে। ভাই কয়লার ভিতরে কিভাবে আলাদা থাকবো? বাস্তবতা তো সেটা। তো সেই বাস্তবতায় বলছি যে আপনার এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে, যে একটা সিঙ্গেল পোস্টার হবে, ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে, এক্স দলের নাম প্রার্থী মার্কা, ওয়াই দলের নাম প্রার্থী মার্কা, ABCD দলের নাম প্রার্থী মার্কা, একটা পোস্টার হবে। কোনো দল, কোনো প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না। ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে, এবং এই একটা পোস্টার কোথায় সাটা হবে সেটাও ইলেকশন কমিশন লোকাল TNO OCর মাধ্যমে স্পট ঠিক করবে, এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার খরচের জায়গা হচ্ছে প্রচুর মিটিং করতে হয়, এই ওয়ার্ডে, এই ইউনিয়নে, অমুক জায়গাতে জনসভা, এটা সেটা। ইলেকশন কমিশন এবং লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে, একটা মিটিং হবে। একই মিটিংয়ে সব দলের নেতারা, প্রার্থীরা ওইখানে আসবেন, যেখানে প্রেসিডেন্সিয়াল ডিবেটের মতো করে হবে, একই প্ল্যাটফর্মে। এইটা লোকাল OC, লোকাল TNO, ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবেন, এটা হোস্ট করবেন। তাহলে যেটা হচ্ছে, এবং এটার খরচের জায়গাটাও তারা দেখভাল করবেন। তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক চাঁদাবাজিটা বন্ধ হবে। লোকালি তার টাকা উঠাইতে হবে না, কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই,
আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশন, আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশন, আমার বিতর্ক, আমার টাউন হল মিটিং, আমার ইউনিয়ন পরিষদের মিটিং, আমার গ্রামের বৈঠক সব কিছু করে দেবে ইলেকশন কমিশন। এবং এইটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের জায়গায় আসতে পারবেন, যে আসলে নাগরিকদের জায়গা থেকে এই হাত ধরা, পাও ধরা, বুকে ঝরায় দেওয়া, খেতে নামা, কাদা মাখা, যত বাটপারি আছে আমাদের ক্যাম্পেইনে, কোনো ইস্যুজ নাই, খালি ইমোশনাল ব্ল্যাকমেইলিং আছে। দাড়ি টুপি রাখবে, দাড়ি বড় করবে, জুব্বা পরবে, হজ করে আসবে, ওমরা করে আসবে, টুপি লাগাবে, সারা বছর যত বদমাইশি মাগিবাজি করবে, ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে। এই বদমাইশি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে এগুলো দিয়ে। তাহলে ইলেকশন কমিশন যদি এটা অপারেট করতে পারে, তাহলে নাগরিকরা আসলে এম্পাওয়ার্ড হবে। সেই কমন টাউন হল মিটিংয়ে এসে নাগরিকরা প্রশ্ন করবে যে আপনি ক্ষমতায় আসলে কি করবেন? আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্রটা না, আপনি 3 দিন আগে তো চাঁদাবাজি করছেন, আপনি তো গার্লস স্কুলের অমুক জায়গা থেকে ওই মেয়েকে ধরে নিয়ে গেছেন। কমন টাউন হল মিটিং আসলে যেটা হবে যে আপনি গ্রামের মানুষের কাছে সত্যটা লুকাইতে পারবেন না, চোর যে চোর এটা সে বের হয়ে যাবে। এবং তখন কমন মিটিংয়ে আপনার এই চরিত্র বের হয়ে যাওয়ার পরে যেটা হবে, টাকা দিয়ে আপনি চরিত্র আর ব্যাক করাইতে পারবেন না। সো থার্ড যেটা বলেছি, একটা খরচের জায়গা হচ্ছে ইলেকশন, সেটা হচ্ছে ভোটার পুল করা। যে আপনার গ্রামে গঞ্জে যেহেতু ট্রান্সপোর্ট একটা বড় জায়গা, কৃষক মনে করে যে আমি 60 টাকা অটোতে দিয়ে ওই ভোট কেন্দ্রে যাব, আমার কি দরকার, ওই যদুর জায়গায় মধু আসবে, মধুর জায়গায় লাল মেয়ে আসবে, লাল মেয়ের জায়গায় সোনা মেয়ে আসবে, আমি আমার ক্ষেত খামারি করি। আমি পার্বত্য চট্টগ্রামে আপনার উপজাতিদের সাথে কথা বলে দেখেছি, তাকে 19 কিলোমিটার পাহাড় বেয়ে তার নিকটস্থ ভোট কেন্দ্রে আসতে হয়। কেন আসবে সে? পাহাড়ি পথ যদি 19 কিলোমিটার কাউকে পাড়ি দিতে হয়, হোয়াটস দ্য পয়েন্ট? এই রাষ্ট্র তাকে কি দিয়েছে এমন যে তাকে 19 মাইলের ঝড় ঝঞ্ঝা, শীত, গ্রীষ্মকে উজাড় করে দিয়ে তাকে একটা সিল দিতে আসতে হবে? তাহলে আমরা বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি যে মোবাইল ভোট কেন্দ্র করার জন্য, যেখানে মানে কস্ট ইনভলভ, সেখানে মোবাইল ভোট কেন্দ্রটাকে আপনি গ্রামে নিয়ে যান। আপনারা দেখেছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে, আপনারা দেখেছেন বাংলাদেশের জিপিওর মোবাইল পোস্ট অফিস আছে, তারপরে হচ্ছে দেখবেন যে মোবাইল টয়লেট আছে, বড় বড় প্রোগ্রামে দেখবেন যে টয়লেট নিয়ে যায়, মোবাইল এটিএম মেশিন আছে, ক্যাশ মেশিন আছে, মোবাইল আপনাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে এটা সেট করে দিয়ে আসবে। তাহলে মোবাইল ভোটার কেন্দ্র হইতে পারবে না কেন একটা গাড়িতে? আপনাকে, দেশ তো ডিজিটাল হয়ে গেছে অলরেডি। তো সেই জায়গায় আপনার যেটা দরকার, সিম্পলি একটা ল্যাপটপ দরকার, ইলেকট্রনিক ডিভাইস দরকার এবং সিকিউরিটি দরকার, এটাকে সামনে পিছনে যারা সিকিউর করবে। এটিএম মেশিনের মতো, এবং দেখবেন বড়লোক এলাকাতে এই সমস্যাগুলো আছে, বড়লোকরা কিন্তু ভোট দেয় না, কারণ সে মনে করে যেই আসুক সবাইকে চিনি, ফোন করে বলে দিব, আমার তদবির হয়ে যাবে, ভোটে আমার কিছু যায় আসে না। তাহলে এক্সট্রিমলি পুয়ার এবং এক্সট্রিমলি রিচ এই দুইটা শ্রেণী কিন্তু ভোট দেয় না। তাহলে আপনি বড়লোক পাড়ায় যদি এটিএম মেশিন নিয়ে যান, এটিএম মেশিনের মতো ভোটের কেন্দ্র নিয়ে যান, সে বিল্ডিং থেকে নিচে নেমে এসে ভোটটা দিয়ে দিবে, বিরক্ত হবে না, সেই ওই দিনকার সময়টা নষ্ট হয়েছে এটা সে মনে করবে না। তাহলে মোবাইল ভোট কেন্দ্রের মাধ্যমে যেটা করতে পারি, এই যে অটো পাঠানো, বিকাশে টাকা পাঠানো, নগদে টাকা পাঠানো, ফুসপানি দেওয়া, দুপুরবেলা বিরিয়ানি খাওয়ানো, আইনা, খালা, মামা, চাচি, আমি দেখছি মুরব্বীদেরকে ভ্যান গাড়িতে শোয়ায় নিয়ে আসে, দেখবেন ভোট কেন্দ্রে সিম্পলি বালিশ দিয়ে শোয়ায় নিয়ে আসে, এরকম ভোট কেন্দ্রে যাওয়ার দৃশ্য আমি দেখেছি। কি দরকার? এবং আমি বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধিদেরকে জিজ্ঞেস করেছি, যদি আপনি ফুসপানি না খাওয়াইতেন, যদি নগদ বিকাশ না দিতেন, যদি গাড়ি না পাঠাইতেন, কত শতাংশ ভোট আসতো? অধিকাংশ নির্বাচিত প্রতিনিধিরা বলেছে 10 থেকে 20% বেশি বাংলাদেশে ভোট পড়তো না। দিস ইজ এ রিয়ালিটি। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভোটের সমস্যা নির্বাচন ইটসেলফ না, এখানে ভোটার নাই। এখানে আপনার তালিকাতে 12 কোটি 20 লাখ, 12 কোটি 45 লক্ষ মানুষ আছে, কিন্তু চিন্তার ভোটার এখানে নাই এই দেশে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের জায়গাটা হচ্ছে এদেশের বাসিন্দাদেরকে নাগরিক বানানো এবং এদেশের তালিকাভুক্ত ভোটারদেরকে চিন্তার ভোটার বানানো, যারাই শুধুমাত্র ব্যালটে গেলে পরে দেশ বদলে যাবে, ভালো প্রার্থী নির্বাচিত হবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।